আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। সংক্ষেপে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনিয়র স্টেট ডায়মন্ড পজিশনে আছি। আপনাদেরকে সাথে নিয়ে আশা করি সামনের দিকে আরো ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা করছি, এবং আপনাদের জন্য বিশেষ করে ভালো কিছু করে দেবো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমার কাজটা শুরু। তো আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে নতুন একজন ব্যক্তি ডিএক্সএন আশা করে কি করবে এবং নতুনটা কি করে ডিএক্সএন এ, নতুনদের কাজটা কি আসলে, এই কাজটা আমি বুঝা দেওয়ার জন্য একটা টপিক সাজাচ্ছি, সেটা হচ্ছে বরফের দেশে ফ্রিজ বিক্রয়। তো দেখেন, আমরা সাধারণত ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে আমাদের একটাই প্রশ্ন থাকে, ভাই আমাদের কাজটা কি, কেন আমাদের মিটিং এ জয়েন হতে হবে, মিটিং এ জয়েন হলে কি আমাদেরকে টাকা দেবে। এটা প্রায় মানুষ কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে, ভাই মিটিং এ কেন জয়েন হতে হবে, মিটিং এ জয়েন হলে কি আমাকে ওখান থেকে টাকা দেবে। তো আমি বলবো, হ্যাঁ ভাই, মিটিং এ জয়েন হলেই আপনাকে টাকা দেবে। যেমন আপনি ছোটবেলা থেকে স্কুলে যাচ্ছেন, স্কুলে গেলে কি টাকা দেয় স্কুল থেকে? স্কুল থেকে কিন্তু টাকা দেয় না, কিন্তু ওই স্কুলে যাওয়ার কারণেই কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন। সেটা কিভাবে? আপনি স্কুলে যাচ্ছেন, ভালো মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, যার কারণে আপনি ভালো চাকরি বাকরি করতে হচ্ছেন, ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছেন। এই কারণে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারছেন। তার মানে কি, আপনার উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা। স্কুলে গেলেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন, স্কুলে না গেলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সেম আপনি যদি ডিএক্সএন এর প্রোগ্রাম কন্টিনিউ করেন, ডিএক্সএন এর ট্রেনিং কন্টিনিউ করেন, ডিএক্সএন এর মিটিং যদি কন্টিনিউ থাকেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করার প্রথম সূত্র হচ্ছে মিটিং। যার কারণে আপনাকে মিটিং এ আসতে হবে। মিটিং এ আসলে আপনি টাকা পাবেন, না আসলে আপনি টাকা পাবেন না, কারণ আপনি শিখতে পারবেন না, আপনি না শিখলেই টাকা পাবেন না। তো আজকে শুধুমাত্র নতুনদের জন্য যে আসলে আমাদের কাজটা কি, না আমাদের কাজ হচ্ছে সেলসম্যান। সেলসম্যানের দায়িত্ব কি? সেলস করা। কি সেলস করা? প্রোডাক্ট বিক্রি করতে হবে না, প্রোডাক্ট বিক্রি করা সেলসম্যানের কাজ না। প্রোডাক্ট বিক্রি করবে একজন দোকানদার, প্রোডাক্ট বিক্রি করবে একজন সার্ভিস সেন্টার, তাতে তার দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা। সেলসম্যানের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো, প্রয়োজনটা বোঝানো যে এটা তার কতটা প্রয়োজন। তো তারপরে ভিত্তি করে আজকে আমরা টান কমান একটা প্রোগ্রাম নিয়ে আসছি, বরফের দেশে ফ্রিজ বিক্রয় করা। তো যদিও অনেক টাফ ব্যাপার, তারপরে যদি আমরা করতে পারি, আমরা যদি শিখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন, যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনি সেরা সেলসম্যান। যদি আপনি বরফের দেশে ফ্রিজ বিক্রি করতে পারেন, এখানে অনেকে দেখেন হাসাহাসি শুরু করে দিয়েছে। আপনার আশেপাশে যারা আছে, অনেকে আছে দুজন তিনজন মিলে মিটিং শুনে, তাদের আশেপাশে যারা আছে শুনে কিন্তু হাসাহাসি করতেছে যে দেখো পাগল আইসা আজকে বরফের দেশে ফ্রিজ বিক্রি করবে। তো হ্যাঁ ভাই, আমি আসলে পাগল। পাগল না হলে দুনিয়াতে ভালো কিছু করা যায় না। যার কারণে আমাকে পাগল হতে হয়েছে। আমি পাগল বিধায় আমি ভালো কিছু করেছি। আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনি কেন ভালো কিছু করতে পারছেন না? ভালো হয়ে কিন্তু ভালো কিছু করা যায় না। যে কোনো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই পাগল হতে হবে, যেটা কেন ছোটবেলা থেকে শুনে আসছি। মা বাপ বলে যে ভাই পাগলের মতো পড়াশোনা কর, তাহলে ভালো রেজাল্ট করবি। তার মানে কি, ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে পাগল হওয়া লাগবে আগে। এই পাগল ওই পাগল না যে রাস্তার মোড়ে বস্তা মুড়ি দিয়ে শুয়ে থাকে, সে পাগল না। এই পাগল হচ্ছে ধ্যান জ্ঞানের পাগল। যে আপনি একটা কাজ করতেছেন, আপনার ধ্যান জ্ঞান দিয়ে কাজ করতেছেন, তার মানে পাগলের মতো কাজ করতেছেন আপনি। এই পাগল সেই পাগল হওয়া লাগবে আপনার। যাই হোক, আপনার হাসাহাসি করেন না, বিস্তারিত বিষয় নিয়ে আসছি আমরা। দেখেন, সেলস একটি শিল্প। সেলস একটি শিল্প। যে কোনো পণ্য যে কোনো স্থানে বিক্রয় করা যায়, যদি আপনি জানেন কিভাবে কিভাবে বিক্রয় করবেন। ধরেন আমি ফ্রিজের কথা বাদ দিলাম, অন্য একটা টপিকে নিয়ে গেলাম। সেটা কি, যে আমাদের বাড়ি তো বাংলাদেশে, যেহেতু আমরা সবাই, তো সেক্ষেত্রে আমরা সবাই জানি, যাদের বাড়ি গরু থাকে, গরুর গোবর কিন্তু কোনো কাজে লাগে না। যাদের বাড়ি মুরগি আছে, মুরগির ফার্ম আছে, মুরগির যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু কোনো কাজে লাগে না। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি যদি জানেন যে কিভাবে কাজে লাগাতে হয়, তাহলে কিন্তু ওইটাও আপনার জন্য একটা বিক্রি করার একটা পণ্য হয়ে দাঁড়াবে। আর যদি না জানেন, তাহলে আপনি কি করবেন? একটা গর্ত খুঁজে গর্তের ভিতরে জমাবেন। এছাড়া আর কোনো কাজে লাগবে না। আর যদি জানেন, তাহলে ওইটাই আপনার বিক্রি করা পণ্য হয়ে যাবে। যাক, ও বিষয়ে আমরা যাব না। আমাদের যে বিষয় ছিল, বরফের দেশে বিক্রি করা কঠিন একটা কাজ। বরফের দেশে বিক্রি করায় তার সেরা উদাহরণ। দেখেন, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বরফের দেশে বিক্রি করা ফ্রিজ। আসলে কি আপনি পারবেন? সম্ভব না। আজকে একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আপনি তো সেলসম্যানের কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে, আপনি একজন সেলসম্যান হতে যাচ্ছেন, যদি আপনাকে কোনো একটা বরফের দেশে পাঠানো হয় এবং বলা হয় যে আপনাকে ফ্রিজ বিক্রি করতে হবে ওখানে, আপনি কি বলবেন? তো ভাই, কি সম্ভব? যেদিনে বরফ পড়ে সেদিনে ফ্রিজ কেন দরকার? ফ্রিজের কাজটা কি? তাহলে আমরা কাজ করবো। আজকে কিন্তু আমরা প্রোগ্রাম নিয়ে আসিনি, আজকে আইসি আমরা কিভাবে একজন সেলসম্যান হব আমরা। কারণ আমরা ডিএক্সএন এ যারা কাজ করতেছি, আমাদের প্রত্যেকটা মানুষকে সেলসম্যান হতে হবে। আপনি সেলসম্যান হতে পারলে আপনি সেরা বিজনেসম্যান। তো ডিএক্সএন এর বিজনেস তো পরে, আজকে আমরা ডিএক্সএন এর বিজনেস কাজ করবো না, কাজ করবো আমরা কিভাবে বিক্রি করতে হয়, বিক্রি করার সিস্টেম শিখবো আমরা। বিক্রি করার সিস্টেম শিখলে আমাদের প্রোডাক্ট বিক্রি হবে, তা না হলে আমাদের প্রোডাক্ট বিক্রি হবে না। দেখেন, বরফের দেশে কেন ফ্রিজ দরকার।
বরফের দেশে ফ্রিজ কেন দরকার? খাবার সংরক্ষণ করার জন্য ফ্রিজ দরকার। সবজি, মাছ, মাংস, তারপরে পানি জাতীয়, দুধ জাতীয় পণ্য সংরক্ষণ করার জন্য ফ্রিজ দরকার। স্বাস্থ্যের জন্য নিরাপদ স্টোরেজ, মানে আপনি একটা ওষুধ খাবেন, এই ওষুধটা যদি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য খাতে চান, তাহলে ভালো একটা জায়গায় নিরাপদ রাখা লাগবে। আপনি যদি যে ওষুধ মনে করেন যে মোটামুটি নর্মালে রাখা যায়, এই ওষুধ যদি আপনি ধরেন -10-20 নিচে রাখতে চান, তাহলে কি ওটা ভালো থাকবে? ওর রিয়াকশন কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার যদি আপনি অতিরিক্ত তাপমাত্রায় রাখেন, যেমন 35-40 ডিগ্রি তাপমাত্রা রাখেন, ওই ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার স্বাস্থ্য নিরাপদ রাখার জন্য, ওষুধ রাখার জন্য হলেও একটা নিরাপদ একটা জায়গা দরকার, যেখানে কিনা তার নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে ওই ওষুধটা রাখতে পারবেন, আপনি যদি সুস্থ থাকতে চান। তা না হলে কিন্তু আপনি বরফের ভিতরে ওষুধ জমায় রেখে ওই ওষুধ খাতে পারবেন না কখনো। আপনার কিন্তু ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো আরো অসুস্থতার দিক থেকে অসুস্থতার দিকে বেশি চলে যাবেন। এই জন্য আপনার দরকার কি? ফ্রিজ। ফ্রিজের কাজটা কি দেখেন, ফ্রিজের কাজ হচ্ছে মানসিক বাধা ভিএস বাস্তবতা। মানসিক বাধা এর সাথে আপনার বাস্তবতা, আপনাকে এটা মেনে নিতে হবে। দেখেন, মানুষ ভাবে বরফ আছে, ফ্রিজ কেন? আরে ভাই, যেখানে বরফ আছে সেখানে ফ্রিজ দরকার কি? এটা মানুষের একটা কথা, বরফ আছে ফ্রিজ কেন? বাস্তব কথা হচ্ছে বরফ খাবার নষ্ট করে ফেলতে পারে। বরফ খাবার নষ্ট করে ফেলতে পারে। যেমন ধরেন, আপনি ডিম খাবেন, বরফের দেশে দেখেন আপনার ডিম খাওয়ার প্রয়োজন আছে না? তো ডিম যদি আপনি -4-5 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যায়, ওই ডিমটা কি আপনার ভালো থাকবে? ডিমটা কি ভাজি করতে পারবেন? কখনো পারবেন না। তাহলে ভাজি ডিম কিভাবে খাবেন আপনি? আপনি কি ডিম গরম করে নেবেন? ডিম গরম করে ভাজি করবেন? এটা সম্ভব? গরম করলে তো সিদ্ধ হয়ে যাবে, তাহলে ডিমটা খাবেন কিভাবে বলেন? আপনার ডিমের যে ভিটামিন, এই ডিমের ভিটামিন কোথায় পাবেন আপনি? পড়লেন না বেকায়দায়? দেখেন, ফ্রিজের কাজ কি? ফ্রিজ নিয়ন্ত্রিত তাপমাত্রায় দীর্ঘস্থায়ী সংরক্ষণ। আপনি যদি একটা ফ্রিজের ভিতরে নর্মালি ডিম রেখে দেন 3 মাস 6 মাস, হোক আপনার, আপনি যে দেশে, সে দেশে 60 ডিগ্রি 70 ডিগ্রি গরমে তাপমাত্রা পড়ছে, তারপরে ডিমটা নষ্ট হবে না। আপনার ওখানে 10-12 ডিগ্রি মাইনাস তাপমাত্রা পড়তেছে, তারপরেও আপনার ডিমটা বরফ জমবে না। তার মানে কি, ডিমটা আপনার নির্দিষ্ট একটা তাপমাত্রায় রাখার জন্য ফ্রিজ দরকার হয়। তার মানে কি, বরফের দেশে ফ্রিজ বিক্রি হবে কি হবে না? অবশ্যই বরফের দেশে ফ্রিজ বিক্রি হবে, যদি আপনি কৌশল জানেন। একজন সেলসম্যানের চ্যালেঞ্জ কি? প্রতিরোধ। আমরা তো বরফ, আমাদের তো কি, আমরা তো বরফে আছে, আমাদের তো বরফই আছে, মানে তাদের এলাকায় বরফ আছে, তাহলে ফ্রিজ কেন? দেখেন, উপলব্ধি করেন। বরফ খাবার সংরক্ষণের নিরাপদ উপায়। বরফ খাবার সংরক্ষণের নিরাপদ উপায়। প্রশ্নটি সঠিক করে বুঝিয়ে দিন। আমরা যে প্রশ্ন করি, প্রশ্নটা কি আসলে সঠিক করে বুঝতে পারছি আমরা? যে ব্যক্তির কাছে প্রশ্ন করছেন, ওই ব্যক্তিকে যদি সঠিক করে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন উত্তরটা যদি সঠিক দিতে পারেন, অবশ্যই ওই ব্যক্তি আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। যেমন ধরেন, আমি উদাহরণস্বরূপ কয়েকটা কথা বলি। আমার অফিসে যারা ফিজিক্যালি আসে আমার কাছে বিভিন্ন জিনিসের জন্য, হয়তো বা মনে করেন, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এমন বুঝাচ্ছি যে একজন আসে বললো যে ভাই, আপনাদের একটা সাবানের দাম 185 টাকা, অথবা মেম্বার প্রাইস 155 টাকা। তো সাবান তো ভাই সাবানই, একটা সাবান কিনতে পাওয়া যায় 150 গ্রামের, একটা সাবান কিনতে পাওয়া যায়, এবিসি কোম্পানির নাম বললাম, এবিসি কোম্পানির একটা সাবান পাওয়া যায় যার দাম হচ্ছে 150 গ্রাম ওজন, দাম হচ্ছে মাত্র 70 টাকা। তাহলে আমি কেন 155 টাকাতে আপনাদের সাবান কিনবো? স্বাভাবিক মানুষের একটা কথা, সাবান কেন কিনবে সে? কিন্তু ওই ব্যক্তিরা জানে না যে 150 গ্রামের যে সাবানটা উনি কিনতেছে এবিসি কোম্পানির, এই সাবানটা আসলে গোসল করার জন্য না। ওই ব্যক্তি জানে না। ওই ব্যক্তিকে জানাতে হবে যে আপনি যে এবিসি কোম্পানির সাবানটা কেনেন 150 গ্রাম ওজন, এটা কি কারণে কেনেন? অবশ্যই প্রশ্ন উত্তর আসলে গোসল করার জন্য। আপনি তাকে প্রশ্ন করেন যে আপনি যে সাবানটা কিনতেছেন, এটা কি আসলে গোসলের সাবান? সে জানাও না যে সে আসলে কিসের সাবান কিনতেছে, কিন্তু সবাই গোসল করে, এই জিনিস সেও গোসল করতেছে সাবান দিয়ে। আসলে সাবানটা বাথরুমের সাবান। সাবানের পিছনে লেখা আছে টয়লেট সোপ। আপনারা যারা ডিএক্সের সাবান এখনো ব্যবহার করেননি, নতুন ব্যক্তি যারা আছেন, আপনার হাতে যে সাবান থাকে কিংবা সাবানের প্যাকেট থাকে, আপনি সাবানের প্যাকেটের পিছনে উল্টো দেখেন ওই সাবানটা আসলে কি গোসলের সাবান নাকি টয়লেটের সাবান। আপনি টয়লেটের সাবান দিয়ে কি গোসল করছেন? অবশ্যই আপনি টয়লেটের সাবান দিয়ে গোসল করছেন। তাহলে ভাই, আপনার শরীরে তো অবশ্যই অ্যালার্জির মতো সমস্যা দেখা দেবে, চুলকানির সমস্যা দেখা দেবে, ঘা পাচড়ার সমস্যা দেখা দেবে। আপনার স্কিনে বিভিন্ন ধরনের রোগ যেমন আপনার স্কিনে বাসা বাঁধবে। আপনার শরীরে ঘাম যে সময় আসবে, ওই সময় শরীরে দুর্গন্ধ আসবে, কারণ আপনি টয়লেট সোপ ইউজ করেন। যেমন দেখেন, আমরা জানতে শুনতে কিন্তু টয়লেট টিস্যু দিয়ে মুখ মুছে নিই। কারণ টয়লেট টিস্যু মুখ পোছার জন্য না, মুখ পোছার জন্য টিস্যু আলাদা আছে। তাহলে আপনি টয়লেট সাবান দিয়ে কেন ভাই গোসল করবেন? আপনি এতদিন জানতেন না, কিন্তু এখন জানতেছেন যে টয়লেট সাবান দিয়ে গোসল করা যায় না, টয়লেট সাবান দিয়ে গোসল করলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন কি আপনি 155 টাকা দামের সাবান কিনবেন গোসলের সাবান? কি কিনবেন না?
যে সময় আপনি এই কথাটা সুন্দর করে তাকে বোঝাতে পারবেন, অবশ্যই ওই ব্যক্তিরা বলবে যে ভাই এতদিন তো ভুল করেছি টয়লেট শব্দে গোসল করে, না আমরা তো টয়লেট শব্দে গোসল করবো না, আমরা গোসলের সাবান দিয়ে গোসল করবো। আপনার সাবান বিক্রি শুরু হয়ে গেল। তার মানে কি, আপনি সঠিকভাবে বোঝাতে পারলেন। যে কাজটা আমরা করতেছি, যে একজন সেলসম্যান যে সময় বরফেতে যে ফ্রিজ বিক্রি করতে যাবে, সে বোঝাবে যে আপনি একটা ডিম খাতে চাচ্ছেন, কিন্তু ডিমটা খাবেন কিভাবে? আপনার তো বরফ হয়ে যাচ্ছে, ডিমটা তো আপনি গরম করতে পারবেন না, গরম করলে সিদ্ধ হয়ে যাবে, তাহলে ডিমটা ভাজি কিভাবে খাবেন? আপনি ডিম ভাজির স্বাদ জীবনেও পাবেন না। আপনি দুধ নিয়ে আসবেন, দুধ রেখে দেবেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে দুধটা আপনার বরফ হয়ে নষ্ট হয়ে যাবে, এই দুধ আপনি গলাতে পারবেন না। আগুনের তাপ দিয়ে গলাবেন, আগুনের তাপে কিন্তু বরফের দুধ গলে না। বরফের দুধ গলানোর জন্য কি লাগে? পানি লাগে। পানির ভিতরে আপনি যদি বরফ সহকারে, ধরেন আপনার একটা বোতলে দুধ রেখেছেন, যারা বোতলে দুধ রাখেন সংরক্ষণ করেন, বোতলে দুধ রাখছেন ডিপি, দুধটা জমে গেছে, ওই দুধটা কিন্তু আপনি বোতল সহকারে পানির ভিতরে ছেড়ে দেবেন, দেখবেন আস্তে 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 বোতলের ভিতরে দুধটা গলে যাবে, আপনি আরামসে রান্না করতে পারবেন। আপনি ওই বোতলটা কেটে কি হাঁড়ির ভিতরে দিয়ে জ্বালাতে পারবেন? কখনো জ্বালাতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে দুধ খাবেন? কিভাবে খাবেন? আপনার তো পানি দরকার নর্মাল। যার কারণে আপনি যদি ওই দুধের বোতলটা নর্মালে রাখেন ফ্রিজে, তাহলে কিন্তু আপনার দুধটা জমবে না, আপনি আরামসে কিন্তু ওই দুধটা খাতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। আপনাকে ডাক্তার দিয়েছে ওষুধ, সিরাপ জাতীয় ওষুধ দিয়েছে, সিরাপ জাতীয় ওষুধ আপনি কিভাবে খাবেন? আপনি কি গরম করে খাবেন? কখনোই সম্ভব না, গরম করে খেলে ওটা একসাথে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার কি দরকার? নর্মাল দরকার ফ্রিজ, যেখানে আপনার যত তাপমাত্রা নিচে আসুক, 10-15 ডিগ্রি তাপমাত্রা নিচে আসুক, কিন্তু আপনার ফ্রিজের ভিতরে নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে, এই তাপমাত্রার সাথে ওটা পারবে না। যার কারণে ওই নির্দিষ্ট তাপমাত্রা থাকার কারণে আপনি ওই জিনিসটা সংরক্ষণ করতে পারবেন। এভাবে যদি আপনি মানুষকে বোঝান, তাহলে মানুষ বলবে যে হ্যাঁ ভাই, আপনি যেটা বলেছেন আপনার কথায় বাস্তব, এটা তো আমাদের দরকার। তাহলে কি, প্রিয় ভাই ও বোন, বরফের দেশে ফ্রিজ কিনবে মানুষ কি কিনবে না? আপনারা কেউ একটু কমেন্টে লেখেন যে আসলে কিনবে কি কিনবে না, ইয়েস অর নো। অথবা আনমিউট হয়ে বলেন যে হ্যাঁ, বরফের দেশে ফ্রিজ লোকের দরকার আছে কি নাই, আছে কি নাই। যদি দরকার থাকে, তাহলে আমি বলছি যে বরফের দেশে ফ্রিজ বিক্রি হবে। বাস্তব উদাহরণ, বিভিন্ন রেস্টুরেন্টে আপনার ফ্রিজ দরকার হয়। কি কারণে? কারণ ওই যে খাবার সংরক্ষণ করার জন্য, খাবারের মান রক্ষা করার জন্য। রেস্টুরেন্টে, কফি শপে, হোম কিচেনে ফ্রিজের প্রচুর ব্যবহার আছে। প্রচুর জিনিস, বিভিন্ন জিনিস আপনার ফ্রিজে রাখতে হয়। আপনি যদি মাইনাস, যদি মনে করেন 10 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আলু রেখে দেন, ওই আলু আপনার বরফ হয়ে যাবে। তাহলে ভাই আপনি আলু রান্না করবেন কি করে? সবজি রেখে দিলে সবজি বরফ হয়ে যাবে, আপনি রান্না করবেন কি করে? সবজি কি আপনি গরম করবেন, গরম করে রান্না করবেন? কখনো সম্ভব যে সবজি আগুনে গরম করে তারপর রান্না করবেন? আপনার তো এটা আগে প্রসেসিং করা লাগবে, তাই না? তো প্রসেসিং করার জন্য কি লাগবে? আপনার নর্মাল হওয়া লাগবে। নর্মাল হতে গেলে কি করবেন? আপনি পানি পাচ্ছেন, পানি দিতে দেন, পানি তো আপনার বরফ হয়ে দেখতেছে, তাহলে কোথায় আপনি প্রসেসিং করবেন? কিন্তু দেখেন ফ্রিজে নর্মাল পানির ভিতরে যদি আপনি সবজি রেখে দেন, দেখবেন ওটা আরামসে আপনি রান্না বান্না করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা কাজে আপনার ফ্রিজ দরকার, বরফের দেশে আরো বেশি ফ্রিজ দরকার। আমি বলবো, যারা গরমের ভিতরে আছে 30-35 ডিগ্রি গরমের ভিতরে, তাদের ফ্রিজ না হলেও চলে, কিন্তু যারা বরফের দেশে আছে, তাদের ফ্রিজ আরো বেশি দরকার। কারণ তাদের জীবনযাত্রা চলাফেরা করার জন্য, তাদের খাদ্য খাবার খাওয়ার জন্য, তাদের শরীর সুস্থ রাখার জন্য তাদের ফ্রিজ অবশ্যই প্রয়োজন। গরমের ভিতরে ফ্রিজ প্রয়োজন নেই, কিন্তু বরফের দেশে ফ্রিজ প্রয়োজন আছে। কিন্তু আমরা চিন্তা করি যে আসলে বরফের দেশে ফ্রিজ দরকার হয়, অবশ্যই দরকার হয়। দক্ষ সেলসম্যানের গুণাবলী: আত্মবিশ্বাস, সমস্যার সমাধান খুঁজুন, ক্রেতার ভাষায় কথা বলুন, যুক্তি ও অনুভূতি একসাথে মিক্সড করে দিন। আপনাকে প্রথমে আত্মবিশ্বাস নিয়ে যেতে হবে মার্কেটে, হ্যাঁ আমার প্রোডাক্ট সেল হবে, আমার প্রোডাক্ট মানুষের প্রয়োজন। এবার সমস্যা খোঁজেন, যে সমস্যা কোথায়, ওই ব্যক্তির সমস্যাটা কি কি, ওই সমস্যা খোঁজেন। আপনি একজন ব্যক্তির সাথে কথা বলেন ক্রেতার ভাষায়, যে আপনি কেন 185 টাকা দিয়ে সাবান কিনবেন, কেন 185 টাকাতে সাবান কিনবেন, কেন 190 টাকাতে আপনি নিম ফেস ওয়াশ কিনবেন, আপনি কেন কিনবেন? আপনি যদি কেনেন তাহলে আরেকজন ব্যক্তি কিনবে। এই কেন উত্তর নেন এবং কেন উত্তর আরেকজনকে দেন। সমস্যার সমাধান দেন, শুধু সমাধান দেন, সমাধান দেন, সমাধান দিলেই এনাফ। মানুষ চায় সমাধান, মানুষ প্রোডাক্ট চায় না। কেউ চায় না যে আমার মুখে ব্রণ চলে যায় কোন সাবান ব্যবহার করে, কিন্তু মানুষ চায় আমার মুখে ব্রণ চলে যাক। কিভাবে চলে যাক ওটা জানে না, কিন্তু আপনার কাছে সমাধান আছে। আপনি বলেন আমার কাছে নিম ফেস ওয়াশ আছে, আমার কাছে গ্যানোজি সাবান আছে, আমার কাছে টিটি ক্রিম আছে, এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার যে সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের সমাধান, মানুষ কিন্তু প্রোডাক্ট চায় না। মানুষ জানে না কি ব্যবহার করলে সমস্যার সমাধান হবে, কিন্তু আপনি জানেন কি ব্যবহার করলে সমস্যার সমাধান হবে। যার কারণে আপনি এই জিনিসগুলো মানুষকে শেখাবেন, তাহলে আপনি হবেন সেলসম্যান। যুক্তি দেন, যে অমুক ভাইকে দিছিলাম, অমুক বোনকে দিছিলাম, এইভাবে ব্যবহার করেছে, ব্যবহার করার পরে তারা উপকার পাইছে। অমুক রেখে দিছিলাম, সে উপকার পাইছে, আপনিও ব্যবহার করে দেখেন, আপনিও উপকার পাবেন। শুধু মনে করেন যে যুক্তি, ক্রেতার ভাষায় কথা বলা এবং সমস্যার সমাধান, এই চারটে জিনিস নিয়ে আপনি কাজ করেন, এবং সাথে আছে আত্মবিশ্বাস। এই চারটে জিনিস নিয়ে আপনি কাজ করেন, দেখেন আপনার সেলস হবেই। আপনার কাছে কেউ বলবে না যে প্রোডাক্টের দাম বেশি, আপনার কাছে কেউ বলবে না
ভাই এই প্রোডাক্ট কি আমাদের দেশে কেউ খাবে? এই কথা কেউ বলবে না। খাওয়াতে হবে, খাতে কেউ চাবে না, খাওয়াতে হবে। এটি শুধু একটি গল্পই নাই, এটি হলো কৌশল, দৃষ্টিভঙ্গি এবং গভীর বোঝাপড়ার উদাহরণ। খেয়াল রাখেন, এটি হলো কৌশল, দৃষ্টিভঙ্গি এবং গভীর বোঝাপড়ার উদাহরণ হচ্ছে সেলসম্যান। আপনাকে যদি বলা হয় যে আপনি একজন স্কুলের মাস্টার, আপনি যে আপনাকে নিয়ে গেলাম, নিয়ে যে আপনার একটা মার্সিডিজ বেঞ্জ কোম্পানি অথবা অন্য কোনো একটা গাড়ির শোরুমে নিয়ে যে দিলাম, বললাম যে স্যার আপনি গাড়ি পাঁচটা বিক্রি করে দেখেন দিনই, আপনি তো একজন স্কুলের মাস্টার, আপনি কি পারবেন গাড়ি বিক্রি করতে? কখনোই পারবেন না, কারণ গাড়ি বিক্রি করার দক্ষতা আপনার নাই, কারণ আপনি সেলসম্যান না, আপনি একজন মাস্টার। আপনি মানুষকে জ্ঞান দিচ্ছেন, একই জ্ঞান আপনি বারবার দিচ্ছেন, একই জ্ঞান আপনি বারবার দিচ্ছেন, কিন্তু একজন সেলসম্যানের অনেক দক্ষতা থাকা লাগে, অনেক দক্ষতা থাকা লাগে, অনেক কৌশল থাকা লাগে। কারণ যে কাস্টমারটা আসছে, ওই কাস্টমারটা ভিন্ন ভিন্ন কাস্টমার আসছে এবং ভিন্ন ভিন্ন ভাবে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে তাকে উত্তর দিতে হবে। তার মানে আপনি যদি চান এটা চাকরি করবেন, সহজে চাকরি করতে পারেন, কিন্তু যদি চান একটা সেলসম্যান হবেন, সেলসম্যান হতে গেলে আপনাকে অনেক দক্ষতা অর্জন করা লাগবে, অনেক বুদ্ধি থাকা লাগবে, তাহলে আপনি একজন দক্ষ সেলসম্যান হতে পারবেন। সেলসম্যান হওয়া অনেক টাফ ব্যাপার, চাকরি করা খুব সহজ ব্যাপার। চাকরি যারা করে তাদের মাথায় বুদ্ধি থাকার দরকার নেই, তারা কারণ একই কাজ তারা বারবার করে, একই কাজ তারা বারবার করে, এই জন্য তাদের আর বেশি কৌশল খাটানো লাগে না, বেশি বুদ্ধি খাটানো লাগে না। কিন্তু একটা ব্যক্তি সেলসম্যান, তার কিন্তু অনেক বুদ্ধি খাটানো লাগে, প্রতি মিনিটে মিনিটে তার বুদ্ধি খাটানো লাগে। বুদ্ধি খাটায় কথা বলার কারণেই কিন্তু সে আজকে সেলসম্যান। সেলসম্যানকে আমি স্যালুট জানাই, সেলসম্যানকে, কারণ আমি নিজেও একজন সেলসম্যান। অনেক কথা খরচ করা লাগে, অনেক মেধা অর্জন করা লাগে এই সেলসম্যানের চাকরি করতে গেলে, এই সেলসম্যান হতে গেলে। আমি মনে করি যে প্রকৃতিক যে সেলসম্যান, সে সব জায়গায় সেলস করতে পারে, সবকিছু সেলস করতে পারে, তার পরিবারও শান্তি থাকে সবসময়। যে সেলসম্যান, তার পরিবারও শান্তি থাকে, কারণ সে কৌশল জানে যে কি করে সবকিছু শান্ত রাখতে হয়, কি করে সেলস করতে হয়। আপনিও হতে পারেন সেরা সেলসম্যান যদি আপনি গ্রাহকের সমস্যা বোঝেন, সমস্যার সমাধান তুলে ধরেন, বিশ্বাস তৈরি করেন। একই কথা কিন্তু বারবার আসছে, একই কথা কিন্তু বারবার আসছে। দেখেন এই এই পাওয়ার পয়েন্টটা কিন্তু আমি এর আগে দেখিনি, এর আগে দেখিনি। আমি মনে হয় যে সময় আপনাদের প্রেজেন্টেশন করতে, প্রেজেন্টেশন করার আগে কিন্তু আমি রিভাইজও দিতে পারিনি, যার কারণে কিন্তু একই কথা বারবার আসছে যে আপনি যদি সেরা সেলসম্যান হতে চান, গ্রাহকের সমস্যা বোঝেন, আসলে কার কি সমস্যা। একটা ব্যক্তির পেটে ব্যথার সমস্যা হচ্ছে, আপনি তাকে নিয়ে যে দিচ্ছেন নিম ফেস ওয়াশ, যে বাপা আমার কাছে নিম ফেস ওয়াশ আছে, আপনি নিম ফেস ওয়াশটা মাখেন, আপনার খুব ভালো হবে, আপনার স্কিন ভালো থাকবে। কখনোই নিম ফেস ওয়াশ কিনবেন, সে আপনাকে বিরক্ত বোধ মনে করবে। আপনি যান একজনের সাথে খুব গভীরভাবে কথাবার্তা বলেন, তার সমস্যাগুলো খুঁজে বের করেন, এরপরে আপনি তাকে সাজেস্ট করেন প্রোডাক্ট। দেখেন আপনি ওখানে সেলস করতে পারবেন। তার সমস্যা কি? সমস্যা পেটে ব্যথা, তাহলে তার সমাধানও পেটে ব্যথা দিতে হবে, তার সমস্যা ভরুন না, বিশ্বাস তৈরি করেন, নিজে খান। হ্যাঁ আমি অমুকরে দিছিলাম, অমুকরে দিছিলাম, অমুকরে দিছিলাম, তারা এটা খাইয়েছে, খাইয়ে উপকার পেয়েছে, আপনিও খান। আমি নিজেও প্রতিদিন মনে করেন রাত্রিবেলা ঘুমানোর আগে হাফ ইঞ্চি পরিমাণ টুথপেস্ট খাই, খেয়ে এক গ্লাস পানি খেয়ে তারপরে ঘুমোতে যাই। আমার গ্যাস্ট্রিকের সমস্যা নেই, আমি সুস্থ মানুষ, আমার গ্যাস্ট্রিকের সমস্যা নেই, আমার অন্য কোনো সমস্যা নেই, আমার বাথরুম কষা না, আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমি ফিট আছি। আপনি খান এবং মানুষকে বলেন যে ভাই আপনার পেটে ব্যথার সমস্যা আছে, আপনার পেটে ব্যথার সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, প্রতিদিন রাত্রিবেলা দাঁত ব্রাশ করার পরে আমাদের যে পেস্ট আছে, জ্ঞানজি পেস্ট, জ্ঞানজি প্লাস পেস্ট, এই পেস্ট হাফ ইঞ্চি পরিমাণে খাবেন, খেয়ে এক গ্লাস ঠান্ডা পানি অথবা হালকা গরম পানি অথবা অথবা এক গ্লাস চা খান, দেখেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাল্লাহ চিরদিনের দিনে চলে যাবে। যদি সম্ভব হয় রেগুলার খান, কারণ এতে কোনো ক্ষতি নেই, খালি উপকার। ডিএক্সএন এর প্রোডাক্ট খালি উপকার, ধরলেই উপকার। ডিএক্সএন এর প্রোডাক্ট বেচলেই উপকার, মানে যা করবেন ডিএক্সএন প্রোডাক্ট সেটাই আপনার জন্য উপকার, সেটাই আপনার জন্য ইনকাম রাস্তা, আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি হচ্ছে এখান থেকে। এমন কোন সেক্টর নেই যে সেই সেক্টরে আপনি সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। আপনি হলেন একজন বিমানের পাইলট, আপনার সন্তান কিন্তু পাইলট হতে পারবে না। আপনি হলেন একজন উকিল, আপনার সন্তান কিন্তু উকিল হতে পারবে না। আপনি হলেন একজন ডাক্তার, আপনার সন্তান কিন্তু ডাক্তার হতে পারবে না। কিন্তু আপনি যদি ডিএক্সএন থেকে কোন রকম ডায়মন্ড কমপ্লিট করতে পারেন, আপনার সন্তানও কিন্তু ডায়মন্ড। আপনি যদি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যান ডিএক্সএন, আপনার সন্তানও কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর। তার মানে ডিএক্সএন আপনি সন্তানের জন্য করতেছেন, আদার্স অন্য অন্য যে কাজগুলো করতেছেন ওগুলো আপনার জন্য করতেছেন। আমরা সাধারণত কি বলি যে আমি তো কাজ কাম করতেছি, অনেক কিছু করতেছি, এগুলো আমার সন্তানের ভবিষ্যতের জন্য করতেছি। ভাই আজকে বুকে হাতে বলুন তো, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য করছেন না আপনার জন্য করছেন? সম্পূর্ণ মিশে কথা, আপনার জন্য করছেন, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য করছেন না। যদি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করেন, তাহলে ডিএক্সএন করেন। এটা হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের মাহবুব ভাই আছে, যে ঝিনাইদহে আমাদের জনি ভাই মারা গেছে, জনি ভাই সন্তানের জন্য ডিএক্সএন করে দিয়ে গেছে। কিন্তু জনি ভাই আজকে প্রবাসে ছিল, ওই প্রবাস তো তার সন্তান জাতি পেতেছে না, তার সন্তান তো প্রবাসে যে ওই কাজটা করতে পারতেছে না। কিন্তু দেখেন ডিএক্সএন কিন্তু তার সন্তান ঠিক করতে পারতেছে। তাহলে যদি কিছু করতে চান সন্তানের জন্য, ডিএক্সএন করে যান আপনি, তাহলে আপনার সন্তানের জন্য কিছু করবেন। তাছাড়া আদার্স আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কোটি টাকার মালিক থাকেন, এটা আপনার জন্য, আপনার সংসারের জন্য, আপনার সন্তানের জন্য না, আপনার সন্তানের জন্য না। আপনি কোটি টাকার মালিক থাকেন সমস্যা নেই, 10 কোটি টাকার মালিক থাকেন, এই টাকা আপনার থাকবে না হয়তো একদিন, আপনার সন্তান হয়তো টাকাটা নষ্ট করে ফেলা দেবে। কারণ আমার দেখা চোখে আমাদের এলাকার ভিতরে অনেক লোক আছে যাদের বাপ মনে করেন যে কোটিপতি ছিল,
মানে ওই ওই আমলে মনে করেন যে আমরা পাকা বিল্ডিং ছিল, টাকা পয়সা অনেক মালিক ছিল, শুনেছি নাকি তারা 1 শতক জায়গা বিক্রি করে রেডিও আর ব্যাটারি কিনে গান শুনে বেড়াচ্ছে ওই সময়, তার সন্তানরা এখন রিক্সা চালায় বেড়াচ্ছে, ভ্যান চালায় বেড়াচ্ছে। তার মানে কি তারা সন্তানের জন্য কিছু করেছে? তাদের নিজেদের আরাম আয়েশ করার জন্য তারা অর্থ উপার্জন করেছে। তাদের সন্তানরা এখন ভ্যান চালায় বেড়াচ্ছে। তাদের সন্তানের জন্য যদি কিছু করতো, তাহলে তাদের সন্তানরা এখন সুন্দরভাবে জীবন যাপন করতে পারতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি কালাম কি করেছি, আমার সন্তানের জন্য করে ফেলেছি। আমি মারা যাবো, আমার সন্তান সিনিয়র স্টেট, আমি মারা যাবো, আমার সন্তান 13 নম্বর হবে কালকে। মাও ভাই তার সন্তানের জন্য করতেছে, আপনি আপনার সন্তানের জন্য করবেন। যারা ভিডিওটা শুনতেছেন, দেখতেছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, বিষয়গুলো একটু অনুভব করেন যে আপনি যে কাজটা করতেছেন ওটা কি আপনার সন্তানের জন্য নাকি আপনার জন্য। সেলস মানে চাপ নাই, সাহায্য করা। সেলস মানে চাপ নয়, সাহায্য করা। মানুষকে সাহায্য করা, তাদেরকে মানে প্রয়োজনটা বোঝাই দেওয়া, সাহায্য করা এবং তাদেরকে প্রয়োজনটা বোঝাই দেওয়া। ফ্রিজ বিক্রি না করে সমস্যার সমাধান বিক্রি করুন। আপনি ফ্রিজ বিক্রি করেন না, আপনি সমস্যার সমাধান বিক্রি করেন। আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট বিক্রি করি না, ডিএক্সএন এর প্রোডাক্টের আপনার মানুষের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান বিক্রি করি। যেমন দেখেন, আপনি ফ্রিজ বিক্রি না করে আপনি একজনকে বলেন যে আপনার এই সমস্যা আছে বাড়ি, আপনি ডিম খেতে পারেন না, আপনি দুধ খেতে পারেন না, আপনি সবজি খেতে পারেন না, এগুলো খাওয়ার জন্য আপনার কি করতে হয়, দূর দূরান্ত থেকে নেক্সট ইয়ার, তারপরে খাবার নষ্ট হয়ে যাচ্ছে আপনার, তাহলে কি করবেন? আপনি আপনি কি করবেন? আপনি ফ্রিজ কিনেন। আপনি কি করবেন? প্রথমে তার একটা সমস্যার সমাধান বিক্রি করে দিলেন। সমস্যার সমাধান কি? সমাধান হচ্ছে ফ্রিজ। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আপনি বলেন যে ভাই আমাদের একটা টুথপেস্ট আছে, এই টুথপেস্টটা ব্যবহার করলে গ্যাস্ট্রিকের সমস্যা চলে যায়, রাত্রেবেলা শোয়ার আগে যদি হাফ ইঞ্চি করে খেয়ে শুয়ে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আপনার আর গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। আপনি কি করেন? তার সমস্যার সমাধান দিলেন, সে বলবে ভাই পেস্টটা আমাকে দেন, আমাকে পেস্টটা দেন। এভাবে মানুষের সমস্যার সমাধান বিক্রি করেন, প্রোডাক্ট বিক্রি করেন না। বাস্তব উদাহরণ, একজন একজন বিক্রয় প্রতিনিধি বড় অঞ্চলে হোম ফ্রিজ বিক্রয় করেছে। তার যুক্তি সুরক্ষা, স্টোরেজ, স্বাস্থ্য ব্যবস্থা। সে এই যুক্তিটা দেখায় কিন্তু সে ফ্রিজ বিক্রি করেছে। আমাদেরও কাজ হচ্ছে এটা যে আমরা যুক্তি দেখায় তার প্রয়োজনটা বুঝায় তার কাছে আমরা প্রোডাক্টটা সেল করব। প্রশ্ন করুন, আপনি খাবার কিভাবে সংরক্ষণ করেন? যে ফ্রিজ বিক্রি করতে হচ্ছে, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি প্রশ্ন করুন যে ভাই আপনি গ্যাস্ট্রিকের জন্য কি খান, আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করেন, আপনার পরিবারের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করেন, আপনি কি সাবান ব্যবহার করেন, আপনি কি শ্যাম্পু ব্যবহার করেন। এগুলো তার কাছে প্রশ্ন করেন, সে অটোমেটিক উত্তর দিয়ে দেবে। অটোমেটিক উত্তর দিয়ে দেবে। সেম কাজ কিন্তু একটাই, সেটা হচ্ছে মানুষের সমস্যা খুঁজে বের করা এবং তার সমাধান তৈরি করা। আপনার সমস্যা কি? আপনার সমস্যা শারীরিকভাবে সমস্যা। আপনার দরকার কি? স্বাস্থ্য ভালো। আপনার দরকার কি? সময় নাই, প্রচুর বিজি আপনি, আপনার সময় দরকার। তাহলে কি করা দরকার? আপনি ডিএক্সএন বিজনেস করেন, 2 বছর ডিএক্সএন বিজনেস করেন, আপনার সময় বের হয়ে আসবে, আপনি ফ্রিডমে চলে যেতে পারবেন। আপনার দরকার কি? অর্থ। আপনি যে চাকরি করতেছেন, আপনার অর্থনৈতিক স্বাধীনতা আসছে না, আপনি ডিএক্সএন বিজনেস করেন 2 বছর, আমি যেরকম করতেছি 5 বছর, আপনি করেন 2 বছর, আমি 2 বছর করেছি, আমার অর্থনৈতিক স্বাধীনতা চলে আসছে, আপনি করেন, আপনার অর্থনৈতিক স্বাধীনতা চলে আসবে। সমস্যা খোঁজেন, সমাধান দেন, সমস্যা খোঁজেন, সমাধান দেন, ইনশাল্লাহ ওখান থেকে আপনার সফলতা চলে আসবে। সেলস হচ্ছে যোগাযোগের খেলা। দেখেন, সেলস হচ্ছে যোগাযোগের খেলা। তার মানে আপনি যত বেশি যোগাযোগ রাখবেন মানুষের সাথে, তত বেশি বিক্রয় বাড়বে। যোগাযোগ কম তো বিক্রয় কম। এজন্য আমরা যারা নতুন আছি, প্রথমে শিখবো, এরপরে মানুষের সাথে যোগাযোগ করব, তাদের কি সমস্যা আছে সমস্যাগুলো খুঁজে বের করব, সমাধান দেবো। প্রোডাক্ট আপনি আপনি বিক্রি হবে, প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করার জন্য টেনশন নেই, প্রোডাক্ট আপনি আপনি বিক্রি হয়ে যাবে। আপনি কিভাবে আপনার সেলস দক্ষতা উন্নত করতে পারেন? আজ থেকে শুরু করুন, চিন্তা বদলানোর মাধ্যমে সমস্যার পরিবর্তন সমাধানে ফোকাস করুন। এই কাজগুলো করেন, আপনার বিজনেস অটোমেটিক রানিং হয়ে যাবে। তো যাক, আজকে আমাদের এই পদ্ধতি মিটিংটা ছিল, স্লাইডটা ছিল, যদিও আপনি সুন্দরভাবে গুছাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারিনি, কারণ প্রথম থেকে একটু ত্রুটি ছিল নেটওয়ার্কের সমস্যার কারণে। তো আমরা আজকে এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো একটি প্রোগ্রাম নিয়ে হাজির হব, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা